ওয়েলকাম ব্যাক টু নার্সিং টোটকা। জেইপিবিএন 2024-এর প্রিপারেশন রিলেটেড আরেকটি নতুন ক্লাস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের প্রিপারেশন রিলেটেড বা জেইপিবিএন 2024-এর প্রিপারেশন রিলেটেড আরও কিছু ক্লাস আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই এন্ট্রান্স এক্সামে প্রিপারেশনের জন্য তোমাদের আরও অনেক বেশি করে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে এবং এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সারগুলি অবশ্যই প্র্যাকটিস করে তোমরা এক্সাম দিতে যাবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, দ্য মোস্ট প্রেফার্ড ইন্ট্রামাস্কিউলার ইনজেক্টিভ সাইট ফর চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্ট ইজ। অপশান এতে আছে ডেল্টয়েড সাইট, বিতে আছে ডর্সোগ্লুটিয়াল সাইট, সিতে আছে ভেন্ট্রোগ্লুটিয়াল সাইট আর ডিতে আছে ভ্যাস্টাস ল্যাটারালিস সাইট। তো এই প্রশ্নে বলেছে যে মোস্ট প্রেফারেবল অর্থাৎ আইএম ইনজেকশন যদি আমরা চিলড্রেন বা ইনফ্যান্টদের ক্ষেত্রে দিয়ে থাকি তাহলে সবচেয়ে প্রেফারেবল ইনজেকশন সাইট কোনটি? তো এর উত্তর হবে অপশান ডি, ভ্যাস্টাস ল্যাটারালিস সাইট। এই ভ্যাস্টাস ল্যাটারালিস সাইট এটা হচ্ছে দ্য অ্যান্টেরোল্যাটারাল অ্যাসপেক্ট অফ দ্য থাই অর ভ্যাস্টাস ল্যাটারালিস মাসেল is the most preferred IM injection site for neonates and infant. Up to 1 ml of injection can be injected into this site in neonates. অর্থাৎ নিওনেট বা ইনফ্যান্টদের ক্ষেত্রে যদি আমরা আইএম ইনজেকশন দিতে চাই তাহলে কিন্তু আমরা ভ্যাস্টাস ল্যাটারালিস সাইটটাকেই প্রেফারেবল হিসাবে ধরি, কারণ ইনফ্যান্টদের ক্ষেত্রে এই ভ্যাস্টাস ল্যাটারালিস সাইডেই কিন্তু সবচেয়ে বেশি মাসেল প্রেজেন্ট থাকে এবং ইনজেকশন অ্যাবজর্পশন রেটও কিন্তু বেশি। আমরা যদি গ্রেটার ট্রকান্টার থেকে নি জয়েন্ট পর্যন্ত থাইকে 3 ভাগে ভাগ করে থাকি তাহলে সেই 3 ভাগের মিডিল পোর্শনে অ্যান্টেরোল্যাটারাল অ্যাসপেক্টে আমরা বাচ্চাদের ক্ষেত্রে আইএম ইনজেকশন দিয়ে থাকি। এছাড়াও ভেন্ট্রোগ্লুটিয়াল সাইট ইজ দ্য মোস্ট কমনলি ইউজড অ্যান্ড রেকমেন্ডেড সাইট ফর আইএম ইনজেকশন ইন অ্যাডাল্ট অ্যান্ড চিলড্রেন। তাহলে অ্যাডাল্টদের ক্ষেত্রে আমরা ভেন্ট্রোগ্লুটিয়াল সাইটে আইএম ইনজেকশনের জন্য প্রেফারেবল সাইট হিসাবে ইনজেকশন দিয়ে থাকি। তাছাড়াও ডেল্টয়েড মাসেল বা ডর্সোগ্লুটিয়াল মাসেলে আমরা যদি লেস কোয়ান্টিটির ইনজেকশন হয় তাহলে কিন্তু আমরা এই সাইটগুলোকেও ইউজ করি। নেক্সট কোয়েশ্চেন, দ্য নাম্বার অফ পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভস আর অপশান এ 14, অপশান বি 16, অপশান সি 10, অপশান ডি 12। অর্থাৎ ক্রেনিয়াল নার্ভ আমাদের কত পেয়ার থাকে, অর্থাৎ কত জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে আমাদের শরীরে? এর উত্তর হবে অপশান ডি বা 12 পেয়ার। এই ছবির মাধ্যমে আমরা মনে রাখতে পারবো যে কত জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে এবং তাদের কাজ কি। তো আমাদের টোটাল 12 পেয়ার বা 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে। তার মধ্যে কি কি আছে? অলফ্যাক্টরি, যেটা আমাদের স্মেলের জন্য কাজ করে। নেক্সট হচ্ছে অপটিক, যা আমাদের ভিশনে হেল্প করে। নেক্সট আছে অকিউলোমোটর, যা আমাদের আই মুভমেন্ট এবং পিউপিল রিফ্লেক্সটা কন্ট্রোল করে। নেক্সট আমাদের আছে ট্রাইজেমিনাল, যা আমাদের ফেস সেন্সেশন এবং চিউইং অর্থাৎ চিবানোতে হেল্প করে। নেক্সট আছে ফেশিয়াল নার্ভ, যা আমাদের ফেস মুভমেন্ট এবং টেস্টকে কন্ট্রোল করে। নেক্সট আছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, যা আমাদের থ্রোট সেন্সেশন, টেস্ট এবং সোয়ালোয়িংকে হেল্প করে। নেক্সট আছে অ্যাক্সেসরি নার্ভ, যা আমাদের নেক মুভমেন্ট বা ঘাড়ের মুভমেন্টে হেল্প করে। নেক্সট আমাদের আছে ট্রক্লিয়ার নার্ভ, যা আমাদের আই মুভমেন্টে হেল্প করে থাকে।
নেক্সট আছে অ্যাবডাসেন্স, এটা আমাদের আই মুভমেন্টে হেল্প করে। নেক্সট আছে ভেস্টিবিউলোকক্লিয়ার নার্ভ, যা হিয়ারিং এবং ব্যালেন্সে হেল্প করে। নেক্সট আছে আমাদের ভ্যাগাস নার্ভ, যা মুভমেন্ট, সেন্সেশন এবং অ্যাবডোমিনাল অর্গ্যানগুলিকে কন্ট্রোল করে। নেক্সট আছে হাইপোগ্লসাল নার্ভ, যা মুভমেন্ট, সেন্সেশন এবং অ্যাবডোমিনাল অর্গ্যানকে কন্ট্রোল করে থাকে। তো এই 12 জোড়া আমাদের যে ক্রেনিয়াল নার্ভ আছে সেগুলির নাম কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং তাদের কোনটার কি ফাংশন সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট আমি বলে দেব যে স্পাইনাল কর্ড, আমাদের কত জোড়া স্পাইনাল নার্ভ আছে। আমাদের 31 জোড়া স্পাইনাল নার্ভ আছে। তো তার মধ্যে 8 জোড়া বা 8 পেয়ার সার্ভাইকাল নার্ভ আছে। সেটা কি C1 থেকে C8 পর্যন্ত আমাদের 8 জোড়া সার্ভাইকাল নার্ভ আছে। দেন আমাদের T1 থেকে T12 পর্যন্ত আমাদের 12 জোড়া থোরাসিক নার্ভ আছে, নার্ভ পেয়ার। নেক্সট আমাদের L1 থেকে L5 পর্যন্ত আমাদের 5 জোড়া লাম্বার নার্ভ পেয়ার আছে। নেক্সট আমাদের 5টা স্যাক্রাল নার্ভ আছে S1 থেকে S5 পর্যন্ত এবং সিঙ্গেল কক্সিজিয়াল নার্ভ পেয়ার আছে। টোটাল আমাদের 31 জোড়া নার্ভ পেয়ার আছে। স্পাইনাল নার্ভ। নেক্সট কোয়েশ্চেন, patient is complaining of drainage from nose and ear. Which among the following sign suggest that drainage is CSF? অপশান এ তে আছে হ্যালো সাইন, বি তে আছে গুডেল সাইন, সি তে আছে হেগার সাইন আর ডি তে আছে চ্যাডউইক সাইন। তো এই প্রশ্নের মানে হচ্ছে পেশেন্টের নাক থেকে এবং কান থেকে ড্রেনেজ আসছে, তো এর মধ্যে কোন সাইনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের নাক থেকে এবং কান থেকে CSF লিকেজ হচ্ছে। এর উত্তর হবে অপশান এ বা হ্যালো সাইন। হ্যালো সাইনটা কি? The halo or double ring sign is a classic image in medicine and has taught as a method for determining whether bloody discharge from ear or nose contaminated with cerebrospinal fluid or content cerebrospinal fluid। অর্থাৎ হ্যালো সাইন টেস্ট করা হয় কিসের জন্য? ডিটারমাইনিং করার জন্য যে কান এবং নাক থেকে আমাদের যে ব্লাডি ডিসচার্জটা আসছে তার মধ্যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড মিশে আছে কিনা সেটা আমাদের ডিটারমাইনিং করার জন্য আমরা হ্যালো সাইন টেস্ট করে থাকি। তো এই হ্যালো সাইনে কী করা হয়, বা হ্যালো সাইন বা হ্যালো রিং সাইন কি করা হয়? অ্যালাউ লিকিং ফ্লুইড ড্রিপ অনটু অ্যান অ্যাবজর্বেন্ট মেটেরিয়াল, হোয়াইট প্যাড অর টাওয়েল, অবজার্ভস দ্য ড্রেনেজ। উইদিন এ ফিউ মিনিটস দ্য ব্লাড coalesces into center and a yellowish ring encircles the blood। অর্থাৎ যে লিকেজ হচ্ছে, যে ফ্লুইডটা লিকেজ হচ্ছে নাক বা কান থেকে পেশেন্টের, আমরা সেটাকে কোনো একটা অ্যাবজর্বেন্ট টাওয়েল বা হোয়াইট প্যাডে কালেক্ট করব এবং ড্রেনেজটাকে অবজার্ভ করব। কয়েক মিনিট পর আমরা দেখব যে ব্লাডটা আমাদের সেন্ট্রালে কালেক্টেড হয়ে গেছে এবং ব্লাডের চারিদিকে একটি ইয়েলো কালারের রিং রাউন্ড করে আছে। তো এর মাধ্যমেই আমরা বুঝতে পারবো যে ব্লাডের সাথে CSF লিক হচ্ছে কি না। ব্লাডটা যদি মিডিলে কালেক্ট হয় এবং তার চারিদিকে যদি ইয়েলোইশ কালারের কোনো একটা রাউন্ড হয় তাহলেই আমরা বুঝবো যে CSF লিকেজ হচ্ছে। এটাকেই বলা হয় হ্যালো সাইন টেস্ট। এই হ্যালো সাইন দেখা যায় যে কোনো ধরনের ব্রেন ইনজুরির ক্ষেত্রে। এছাড়াও যে 3টি অপশান আছে গুডেল সাইন, হেগার সাইন এবং চ্যাডউইক সাইন, এই 3টি সাইনে কিন্তু আমরা প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে দেখতে পাই। তো গুডেল সাইন কখন দেখা যায়? গুডেল সাইন দেখা যায়
প্রেগনেন্ট মায়েদের ফার্স্ট ট্রাইমেস্টারের ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টারে দেখা যায় গুডেল সাইন কি সফেনিং অফ দ্য ভ্যাজাইনাল পোর্শন অফ দ্য সার্ভিক্স ফ্রম ইনক্রিজড ভাস্কুলারাইজেশন ইজ নোন অ্যাজ গুডেল সাইন। নেক্সট হেগার সাইন কি হেগার সাইন ইজ demonstrated as softening in the consistency of the uterus and cervix seems to be two separated region। অর্থাৎ ইউটেরাস এবং সার্ভিক্স মনে হয় দুটো সেপারেটেড রিজিয়ান এবং ইউটেরাসের কনসিস্টেন্সিও সফট হয়। নেক্সট চ্যাডউইক সাইন কি Chadwick sign is the dusky hue of vestibule and anterior vaginal wall due to local vascular congestion is called Chadwick sign। অর্থাৎ ভ্যাজাইনাল মিউকোসা বা সার্ভাইকাল মিউকোসা পার্পেলিশ রেড কালারের হয়ে যায় ইনক্রিজড ভাস্কুলারাইজেশন হওয়ার জন্য। নেক্সট কোয়েশ্চেন, ইনজেকশন KCL ইজ অ্যাডমিনিস্টার্ড অ্যাজ অপশান এতে আছে আইভি বোলাস, অপশান বিতে আছে শর্ট আইভি, অপশান সিতে আছে ফাস্ট আইভি ইনফিউশন, অপশান ডিতে আছে স্লো আইভি ইনফিউশন। এর উত্তর হবে অপশান ডি বা স্লো আইভি ইনফিউশন। অর্থাৎ ইনজেকশন KCL বা পটাশিয়াম ক্লোরাইড আমরা যখনই পেশেন্টকে দেব আমরা কিন্তু সেটা স্লো আইভি ইনফিউশন হিসাবেই দেব। র্যাপিড KCL ইনজেকশন বা র্যাপিড পটাশিয়াম ক্লোরাইড ইনজেকশন অ্যাডমিনিস্ট্রেশন ক্যান ইনক্রিজ দ্য রিস্ক অফ কার্ডিয়াক অ্যারিথমিয়াস অ্যান্ড কার্ডিয়াক অ্যারেস্ট। অর্থাৎ আমরা যদি পেশেন্টকে KCL ইনজেকশন র্যাপিড আইভি ইনফিউশন হিসাবে দিই বা ফাস্ট আইভি ইনফিউশন হিসাবে দিয়ে থাকি তাহলে কিন্তু আমরা পেশেন্টের ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারিথমিয়া বা কার্ডিয়াক অ্যারেস্টের চান্স ইনক্রিজ করব। Next question, diabetes insipidus is caused by the deficiency of option A তে আছে অ্যান্টিডাইউরেটিক হরমোন, অপশন বি তে আছে ইনসুলিন, অপশন সি তে আছে গ্লুকাগন, অপশন ডি তে আছে রেনিন। ডায়াবেটিস ইনসিপিডাস রোগ কোন হরমোনের ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে? এর উত্তর হবে অপশন এ বা অ্যান্টিডাইউরেটিক হরমোন। এক্ষেত্রে কিন্তু আমাদের কোয়েশ্চেনটা খুব মন দিয়ে পড়তে হবে। এখানে কিন্তু ডায়াবেটিস ইনসিপিডাস বলেছে, এখানে কিন্তু ডায়াবেটিস মেলাইটাসের কথা বলেনি। আমরা একবার কোয়েশ্চেনটা পড়েই আমরা ভুল করে ইনসুলিনে দাগ দিয়ে দিতে পারি বা ইনসুলিন উত্তর হিসাবে চয়েস করতে পারি, কিন্তু সেটা ভুল হবে। এখানে ডায়াবেটিস ইনসিপিডাস যেহেতু বলেছে এর উত্তর হবে অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ADH হরমোন। ইনসুলিন কিন্তু উত্তর নয়। ডায়াবেটিস ইনসিপিডাস এবং ডায়াবেটিস মেলাইটাসের মধ্যে কি পার্থক্য আছে? ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে কি হয়, ইনক্রিজড ভলিউম কজড বাই নিড টু এক্সক্রিট দ্য এক্সেস গ্লুকোজ নট রিঅ্যাবজর্বড ফ্রম দ্য আলট্রাফিল্ট্রেট। তো ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে কি হয়, যেহেতু ইউরিনে এক্সেসিভ পরিমাণে গ্লুকোজ থাকে তাই সেই গ্লুকোজটা বডি থেকে বের করার জন্য আমাদের ইউরিনের পরিমাণও বেড়ে যায়, অর্থাৎ ইউরিনের অ্যামাউন্টও বেড়ে যায়। বেশি পরিমাণ গ্লুকোজ আমাদের বডি থেকে বের করার জন্য আমাদের বেশি পরিমাণে জলের প্রয়োজন হয় গ্লুকোজটা ডাইলিউট হওয়ার জন্য। আর ডায়াবেটিস ইনসিপিডাসের ক্ষেত্রে কি হয়, ডিক্রিজড প্রোডাকশন অর ফাংশন অফ অ্যান্টিডাইউরেটিক হরমোন কজিং ডিক্রিজড রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার ফ্রম আলট্রাফিল্ট্রেট। অর্থাৎ যেহেতু অ্যান্টিডাইউরেটিক হরমোনের প্রোডাকশন কম হয় ডায়াবেটিস ইনসিপিডাসের ক্ষেত্রে, সেহেতু ওয়াটার রিঅ্যাবজর্পশনে বাধা হয়, অর্থাৎ ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় না, সেই জন্যই আমাদের ইউরিনের অ্যামাউন্টটা বেড়ে যায় ডায়াবেটিস ইনসিপিডাসের ক্ষেত্রে। নেক্সট, ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে পেশেন্ট এক্সিবিটস পলিডিপসিয়া এবং ডায়াবেটিস ইনসিপিডাসের ক্ষেত্রেও কিন্তু যেহেতু বেশি পরিমাণে জল বডি থেকে বেরিয়ে যাচ্ছে সেহেতুও কিন্তু পেশেন্টের পলিডিপসিয়া দেখা যায়। নেক্সট কি আছে, নেক্সট ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে ইউরিন অ্যাপিয়ার্স ডাইলিউট উইথ এ হাই স্পেসিফিক গ্র্যাভিটি।
অর্থাৎ হাই স্পেসিফিক গ্র্যাভিটি দেখা যায় ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে। ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে কি হয়, ইউরিন ইজ ডাইলিউট উইথ লো স্পেসিফিক গ্র্যাভিটি, অর্থাৎ ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে কিন্তু ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি কম থাকে। এই ডিফারেন্সগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে ডায়াবেটিস মেলাইটাস না ডায়াবেটিস ইনসিপিটাস সেটা আমাদের ঠিক করার জন্য। তো রেনিন আমাদের কি কাজে লাগে, রেনিন blood pressure regulation is the main function of renin. It works together with angiotensin and aldosterone to manage the level of sodium and potassium in the body. তাহলে রেনিনের মেন কাজ কি, রেনিনের মেন কাজ হচ্ছে আমাদের ব্লাড প্রেশার রেগুলেশন করা। নেক্সট হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগনের কাজ কি, গ্লুকাগন হেল্পস to prevent blood sugar from dropping. When blood glucose becomes low, pancreas release glucagon, then glucagon converts stored glycogen into glucose. অর্থাৎ কি হচ্ছে, যখন আমাদের ব্লাডে সুগার লেভেল কমে যাচ্ছে তখন আমাদের প্যানক্রিয়াস গ্লুকাগন সিক্রেট করে এবং গ্লুকাগন যে জমে থাকা গ্লাইকোজেন আছে সেটাকে কনভার্ট করে গ্লুকোজে রূপান্তরিত করে, অর্থাৎ গ্লুকোজ তৈরি করে। আর ইনসুলিন কি করে এটা তো আমরা সবাই জানি, ইনসুলিন গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে। নেক্সট কোয়েশ্চেন, অবস্টেট্রিশিয়ান ordered magnesium sulfate injection to a woman with pre-eclampsia. Nurse should understand that the purpose of this injection in this client, অর্থাৎ অবস্টেট্রিশিয়ান MgSO4 বা ম্যাগনেসিয়াম সালফেট অর্ডার করেছে পেশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে MgSO4 কী কারণে অর্ডার করেছে, পেশেন্টের কি আছে, প্রি এক্ল্যাম্পসিয়া আছে। অপশান এতে আছে টু রিডিউস ব্লাড প্রেশার, অপশান বিতে আছে টু রিডিউস প্রোটিনিউরিয়া, অপশান সিতে আছে টু প্রিভেন্ট সিজার, আর অপশান ডিতে আছে টু প্রিভেন্ট প্রি টার্ম লেবার। এর উত্তর হবে অপশান সি, টু প্রিভেন্ট সিজার। তো প্রি এক্ল্যাম্পসিয়া কি, প্রি এক্ল্যাম্পসিয়া হচ্ছে দ্য নিউ অনসেট অফ হাইপারটেনশন অ্যান্ড প্রোটিনিউরিয়া আফটার 20 উইকস অফ জেস্টেশন, অর্থাৎ হাইপারটেনশন কিন্তু পেশেন্টের শরীরে আগে ছিল না, প্রেগনেন্সির 20 সপ্তাহের পর কিন্তু এটার অনসেট হচ্ছে এবং প্রোটিনিউরিয়াও দেখা দিচ্ছে। সিস্টোলিক ব্লাড প্রেশার কত থাকবে, গ্রেটার দেন ইকুয়ালস টু 140 mm অফ মার্কারি, অর্থাৎ 140-এর চাইতে বেশি বা 140 থাকবে সিস্টোলিক ব্লাড প্রেশার, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার থাকবে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 90 mm অফ মার্কারি, অর্থাৎ 90 mm অফ মার্কারির সমান বা বেশি থাকবে। অর্থাৎ 140/90 যদি ব্লাড প্রেশার থাকে মায়েদের এবং প্রোটিনিউরিয়া প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু সেটা প্রি এক্ল্যাম্পসিয়া। প্রোটিনিউরিয়া কত থাকবে, 0.3 গ্রাম অর গ্রেটার ইন এ 24 আওয়ার্স ইউরিন স্পেসিমেন, অর্থাৎ 24 আওয়ার্সের ইউরিন স্পেসিমেনে 0.3 গ্রামের চাইতে বেশি কিন্তু প্রোটিন থাকবে। এবং প্রি এক্ল্যাম্পসিয়া দু রকমের হয়, মাইল্ড এবং সিভিয়ার। তো এবারে আমাদের জানতে হবে এক্ল্যাম্পসিয়া কি। এক্ল্যাম্পসিয়া হচ্ছে অকারেন্স অফ জেনারেলাইজড কনভালশন অ্যান্ড অর কোমা ইন দ্য সেটিং অফ প্রি এক্ল্যাম্পসিয়া উইথ নো আদার নিউরোলজিক্যাল কন্ডিশন, অর্থাৎ প্রি এক্ল্যাম্পসিয়ার এই সমস্ত সাইন সিমটমের সাথে যদি আমাদের কনভালশন বা সিজার দেখা যায় পেশেন্টের মধ্যে তাহলে সেটাকে আমরা বলবো এক্ল্যাম্পসিয়া। এই কন্ডিশনগুলি কিন্তু মায়েদের ক্ষেত্রে হাই রিস্ক কেসেস বা হাই রিস্ক প্রেগনেন্সি। তো এই এক্ল্যাম্পসিয়ার এই প্রি এক্ল্যাম্পসিয়া থেকে মায়েদের যাতে না এক্ল্যাম্পসিয়া সাইন সিমটম ডেভেলপ করে সেই জন্যই বা সিজার প্রিভেনশন করার জন্যই আমরা মায়েদেরকে MgSO4 বা ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে থাকি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট ইজ মোস্ট ইউজফুল ইন দ্য ট্রিটমেন্ট অফ অ্যামেবিক ডিসেন্ট্রি? অপশান এতে আছে সেফোট্যাক্সিন, বিতে আছে সিপ্রোফ্লক্সাসিন, সিতে আছে মেট্রোনিডাজোল, আর ডিতে আছে ওফ্লক্সাসিন। প্রশ্নে বলেছে যে অ্যামেবিক ডিসেন্ট্রি
ট্রিটমেন্টের ক্ষেত্রে কোন মাইক্রোবিয়াল এজেন্ট সবচেয়ে ইউজফুল? এর উত্তর হবে অপশান সি, মেট্রোনিডাজোল বা মেট্রোজিল। নেক্সট কোশ্চেন, ondansetron administered before chemotherapy is to prevent, অপশান এতে আছে অ্যালোপেশিয়া, অপশান বিতে আছে অ্যানিমিয়া, অপশান ডিতে আছে পেন, অপশান সিতে আছে পেন, অপশান ডিতে আছে ভমিটিং। এর উত্তর হবে অপশান ডি, ভমিটিং। অনডেনস্টেরন বা অনডেম আমাদের কেমোথেরাপির আগে কিসের জন্য দেওয়া হয়? পেশেন্টদের ভমিটিং বা নশিয়া প্রিভেন্ট করার জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে। এর মধ্যে যে কটি অপশান আছে সবগুলোই কিন্তু কেমোথেরাপির এক একটি সাইড এফেক্ট। তো কেমোথেরাপির সাইড এফেক্ট হিসাবে কি কি হতে পারে? আমাদের অপশানে ছিল পেন হতে পারে, ট্রাবল ব্রিদিং বা শর্টনেস অফ ব্রিদিং হতে পারে, উইকেন্ড ইমিউন সিস্টেম, আমাদের ইমিউন সিস্টেমটা উইক হয়ে যাবে, ব্রুইশিং বা ব্লিডিং আন্ডার স্কিন, র্যাশেস, হেয়ার লস বা অ্যালোপেশিয়া, যেটা আমাদের অপশানে ছিল হেয়ার লস বা অ্যালোপেশিয়া। নেক্সট হচ্ছে মাউথ সোর্স, নশিয়ান ভমিটিং। এই নশিয়ান ভমিটিং কিন্তু কমন একটা সাইড এফেক্ট কেমোথেরাপি, যেটা প্রিভেন্ট করার জন্যই আমরা অনডেনসেট্রন বা অনডেম দিয়ে থাকি। নেক্সট হচ্ছে কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া অ্যান্ড নিউরোপ্যাথি। এর মধ্যে আমরা অনডেম দেওয়ার মাধ্যমে কিন্তু এই নশিয়ান ভমিটিং সাইন সিমটমগুলি প্রিভেন্ট করতে পারি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ ইজ অ্যান এক্সাম্পল অফ প্রোটন পাম্প ইনহিবিটার? অপশান এতে আছে প্যান্টোপ্রাজোল, অপশান বিতে আছে ফ্যামোটিডিন, অপশান সিতে আছে র্যানিটাইডিন, অপশান ডিতে আছে সুক্রালফেট। তো এর উত্তর হবে অপশান এ বা প্যান্টোপ্রাজোল। প্যান্টোপ্রাজোল হচ্ছে এক ধরনের প্রোটন পাম্প ইনহিবিটার। নেক্সট, ফ্যামোটিডিন অ্যান্ড র্যানিটাইডিন এই দুটি হচ্ছে হিস্টামিন 2 ব্লকার বা H2 ব্লকার। সুক্রালফেট হচ্ছে এক ধরনের অ্যান্টি আলসার ড্রাগ। নেক্সট কোয়েশ্চেন আছে, অ্যাগনোসিয়া ইজ, অপশান এ ইনএবিলিটি টু স্পিক ক্লিয়ারলি, অপশান বিতে আছে ইনএবিলিটি টু রিকগনাইজ অ্যান অবজেক্ট কারেক্টলি, অপশান সিতে আছে ইনএবিলিটি টু ডু ক্যালকুলেশন, অপশান ডিতে আছে ইনএবিলিটি টু আইডেন্টিফাই দ্য লোকেশন অফ সাউন্ড। তো অ্যাগনোসিয়ার মানে হচ্ছে অপশান বি, ইনএবিলিটি টু রেকগনাইজ অ্যান অবজেক্ট কারেক্টলি, অর্থাৎ কোনো ধরনের অবজেক্টকে ঠিকঠাকভাবে আইডেন্টিফাই বা রেকগনাইজ করতে না পারা। নেক্সট কোয়েশ্চেন, ওমেন আর অ্যাট হায়ার রিস্ক ফর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস জেনিটাল ইনফেকশন বিকজ, অপশান এতে আছে বিকজ অফ দেয়ার হরমোনাল ইনফ্লুয়েন্স, অপশান বিতে আছে অফ দেয়ার উইক ইমিউন সিস্টেম কম্পেয়ার টু মেন, অপশান সিতে আছে দে আর প্যাসিভ পার্টনার ইন সেক্সুয়াল অ্যাক্ট, অপশান ডিতে আছে দে হ্যাভ এ লার্জার মিউকোজাল সারফেস এরিয়া এক্সপোজড ইন দ্য জেনিটাল এরিয়া। তো ওমেনদের এইচপিভি ইনফেকশন বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস জেনিটাল ইনফেকশন কিসের কারণে সবচেয়ে বেশি হয়ে থাকে? এর উত্তর হবে অপশান ডি বা দে হ্যাভ দ্য লার্জার মিউকোজাল সারফেস এরিয়া এক্সপোজড ইন দ্য জেনিটাল এরিয়া, অর্থাৎ লার্জার মিউকোজাল সারফেস জেনিটাল এরিয়াতে থাকার কারণেই কিন্তু ওমেনদের এইচপিভি ইনফেকশনের চান্স এত বেশি থাকে। তো এইচপিভি স্ট্যান্ডস ফর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। HPV is the most common family of virus. HPV is the most common sexually transmitted infection, অর্থাৎ STD বা sexually transmitted infection এর মধ্যে most common হচ্ছে HPV. Chances are you will contract some form of the HPV virus in your lifetime and not have any signs or symptoms, অর্থাৎ কোনো একজন মানুষ এইচপিভি ইনফেকশানে ইনফেক্টেড কিন্তু সে তার সারা লাইফ টাইমেও হয়তো কোনো ধরনের সাইন সিমটম শো করবে না এইচপিভি ইনফেকশানের।
আর এইচপিভি কীভাবে ট্রান্সমিশন হয়, এইচপিভি ইজ ট্রান্সমিটেড থ্রু জেনিটাল কন্ট্যাক্ট ডিউরিং ভ্যাজাইনাল অর অ্যানাল সেক্স, অর্থাৎ ভ্যাজাইনাল বা অ্যানাল সেক্সের সময় এইচপিভি ট্রান্সমিটেড হয়। নেক্সট হচ্ছে এইচপিভি মে অলসো বি ট্রান্সমিটেড ডিউরিং ওরাল সেক্স অ্যান্ড জেনিটাল টু জেনিটাল কন্ট্যাক্ট, অর্থাৎ জেনিটাল টু জেনিটাল কন্ট্যাক্ট বা ওরাল সেক্সের মাধ্যমেও কিন্তু এইচপিভি ট্রান্সমিট হতে পারে। ইন ভেরি rare instances, a pregnant woman with genital HPV infection can transmit the infection to her baby during delivery, which can result in baby developing recurrent respiratory papillomatosis. অর্থাৎ প্রেগনেন্ট ওম্যানদের যদি জেনিটাল এইচপিভি থেকে থাকে তাহলে কিন্তু সেই এইচপিভি ইনফেকশন মা তার বাচ্চার শরীরে ট্রান্সমিট করতে পারে। Next question, during the time of any infection, what will happen to the WBC count? Option A increased, option B decreased, option C remain unchanged, option D fluctuating. এর উত্তর হবে অপশন এ ইনক্রিজড, অর্থাৎ যে কোনো ধরনের ইনফেকশনের সময় আমাদের WBC কাউন্ট ইনক্রিজড হয়। নেক্সট কোয়েশ্চেন, দ্য টেম্পারেচার দ্যাট অ্যালাউস ফর মোস্ট rapid growth during a short period of time is known as option A minimum temperature, option B maximum temperature, option C optimum temperature and option D growth temperature. অর্থাৎ যে মিনিমাম টেম্পারেচারে সবচেয়ে র্যাপিড গ্রোথ হয় শর্ট পিরিয়ড অফ টাইমে সেটাকে কি বলা হয়, সেই টেম্পারেচারটাকে আমরা কি বলি? এর উত্তর হবে অপশন সি অপটিমাম টেম্পারেচার। Next question, lactate ringer's solution is contraindicated in option A hypovolemia, option B burn, option C lactic acidosis, option D fluid lost as bile or diarrhea. অর্থাৎ ল্যাকটেট রিঙ্গার বা রিঙ্গার ল্যাকটেট বা আরএল আমরা কোন কোন ক্ষেত্রে দিই না বা কোন কোন ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেটেড থাকে? এর উত্তর হবে অপশান সি ল্যাকটিক অ্যাসিডোসিস। এছাড়া এই যে হাইপোভলিমিয়া, বার্ন এবং ফ্লুইড লস এই সমস্ত ক্ষেত্রে আমরা আরএল দিয়ে থাকি। আরএল বা রিঙ্গার ল্যাকটেট আমরা সেক্ষেত্রেই দিব না যে ক্ষেত্রে আমাদের শরীরে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকছে, সেক্ষেত্রে আমরা ল্যাকটেট দেব না। নেক্সট কোয়েশ্চেন, TOF is combination of all except option A VSD বা ventricular septal defect, option B right ventricular hypertrophy, option C overriding of aorta, option D patent ductus arteriosus. এর উত্তর হবে অপশন ডি পেটেন্ট ডাক্টাস আর্টেরিয়াসাস। তো টিওএফ এর মধ্যে কিন্তু এই সবকটি প্রেজেন্ট থাকে, ভিএসডি বা ভেন্ট্রিকিউলার সেপ্টাল ডিফেক্ট, রাইট ভেন্ট্রিকিউলার হাইপারট্রফি এবং ওভাররাইডিং অফ অ্যাওর্টা। এছাড়াও যেটা থাকে সেটা হচ্ছে পালমোনারি স্টেনোসিস। পালমোনারি স্টেনোসিস প্রেজেন্ট থাকে, ওভাররাইডিং অফ অ্যাওর্টা, পালমোনারি স্টেনোসিস, ভেন্ট্রিকিউলার সেপ্টাল ডিফেক্ট এবং রাইট ভেন্ট্রিকিউলার হাইপারট্রফি। তো আজকের কোয়েশ্চেন অ্যান্সার এই পর্যন্তই। আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।